সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আতাউর রহমান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার সঙ্গে শুরু করতে চাই ভাষার মাস, আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের এই বদ্বীপের এই জনপদের মাটি ভিন্নতা আছে, নানা রকমের মাটি। ভাষার উচ্চারণের দিক থেকে সব কিছু মিলে ভাষারও এক ধরনের চরিত্র আছে। সেই জায়গা থেকে বলা হয় যে আমাদের এই আঞ্চলিক ভাষা, হ্যাঁ, এটাকে মাটির গুণে, মাটির আসলে স্পর্শে এক এক রকম হয়েছে। এটাও কিছুটা, কিন্তু আঞ্চলিক ভাষা যে দেশের যত বেশি, সে দেশ তত বেশি সমৃদ্ধ। এটা আমরা অনেকে মনে করি যে ইংল্যান্ডে বোধহয় একেবারে সবাই ইংরেজিতে, প্রমিত বাংলা, প্রমিত ইংরেজিতে কথা প্রমিত বলে। ইংরেজিতে কথা বললে বোধহয় খুব ভালো, কিন্তু তা নয়। কখনই আমি নিজেই বুঝি না। এরকম বহু আঞ্চলিক ভাষা ইংল্যান্ডে রয়েছে, আমেরিকাতেও রয়েছে। টেক্সান, যেমন টেক্সান কিছুই বোঝা যাবে না, কি ইংরেজি বলে না কি বলে কিচ্ছুই বোঝা যাবে না। তেমনি আমাদের আঞ্চলিক ভাষাগুলো নিয়ে গর্ব করার মতো। অনেক চমৎকার চমৎকার শব্দ ঢুকে গেছে, কারণ এই দেশে তো শকুন, মোগল, পাঠান সবাই এসছে, পর্তুগিজ এসছে, জলদস্যুরা, তারপর ডাচরা এসছে, কারা আসছে, আর্মেনিয়ানরা এসছে, এদের সাথে সংমিশ্রণ হয়েছে। চট্টগ্রামের ভাষায় প্রচুর পাওয়া যায় এই ভাষার সংমিশ্রণ, বিদেশি ভাষার। বার্মা ভাষা, যেটা ইয়াঙ্গুনের ভাষারও সংমিশ্রণ পাওয়া যায়, আরাকানি ভাষা যেটা, আরাকানি। বরিশালও তো সেটা পাওয়া যায়। ময়মনসিংহ গীতিকার ভাষাই কিন্তু একটা সাংঘাতিক কাব্যিক ভাষা। কাজে আমি তো মনে করি নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট মিলে উত্তরবঙ্গের ভাষা, রংপুর, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, মালদার সাথে এটা কিন্তু সমৃদ্ধ করে। এতে প্রমিত ভাষা যে ক্ষতিগ্রস্ত হয় তা নয়। যে যত আঞ্চলিক ভাষা জানে, আমি মনে করি সেটা তার খুব বাহাদুরির ব্যাপার আর কি। এটাতে কোনো লজ্জার কিছু নেই। আমি নোয়াখালীর ছেলে, আমার যখন বাবা বেঁচে ছিলেন, মা বেঁচে ছিলেন, আমি কোনোদিনই শুদ্ধ ভাষায় ওদের সাথে কথা বলিনি, পরিশুদ্ধ ভাষায়, মানে মান ভাষা বলতে যেটা বোঝা যায়। হ্যাঁ, কারণ উনি প্রেসিডেন্সি কলেজে আমার বাবা পড়েছেন, কিন্তু আমার সাথে কথা বললে নোয়াখালীর ভাষাতেই আমি অনেক সহজভাবে কমিউনিকেট করতে পারি, বা আমি বোঝাতে পারি যে আমার মনের দুঃখটা। অত ভালো বাংলা বলে কিন্তু বোঝাতে পারবো না। চট্টগ্রামের ভাষাদের মধ্যে একটা ছবি এঁকে যায়, মানে একটা চিত্র এঁকে যায়। আচ্ছা, একটা অলংকরণ থাকে। হ্যাঁ, অলংকরণ থাকে, এবং একেবারে মনে হচ্ছে নাটকের মতো আমি দৃশ্য দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাকে দৃশ্যকাব্যের মতো, দৃশ্যকাব্য তৈরি হয়। হ্যাঁ, দৃশ্যকাব্য তৈরি হয়। আর সিলেটি ভাষা হয় কি, সিলেটিরা খুব ভালো ইংরেজি বলে, কারণ ইংল্যান্ডের সঙ্গে বহুকালের সম্পর্ক। হয় ইংরেজি বলে অথবা সিলেটি বলে। তো এটা বলা হয় যে সিলেটি এবং চট্টগ্রামের সমস্যাটা একটাই, আমাদের এটি স্কুলের মানে পাঠের একটা দোষ আছে, যে ল্যাঙ্গুয়েজ একটা বোধহয় বিষয় থাকা উচিত, যে এফেক্টেশনটা থেকে যায়, যেটাকে আমরা বলি প্রভাব। নোয়াখালীর একটা বাংলা আছে, হ্যাঁ, সিলেটের একটা বাংলা আছে, চট্টগ্রামে, এর মানে কি ওরা রবীন্দ্রনাথ করবেন? আমি এটা নিয়ে কিন্তু একদিন খুব তর্ক করেছি। যেমন আমি রাজার ভূমিকা রক্ত করে বিতে করেছি। নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম, বাইরে থেকে বুঝতেই পারিনি ভিতরে ভেতরে তার সব পাথর ব্যথি উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দূতের দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে গেল। সকালবেলা দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রামের অভিনেতা খুব ভালো অভিনয় করছে। নন্দিন একদিন দূরদেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম, বাইরে থেকে বুঝতে পারিনি ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেটি উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, দেখলাম কোন দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে গেল। সকালবেলায় দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। এই যে মানে এই এফেক্টেশনটা দূর করার জন্য আমার মনে হয় স্কুলের একটা সাহায্য নেওয়া উচিত। হ্যাঁ, মানে আঞ্চলিক ভাষাকে ছোট না করে, যখন তুমি প্রমিত বাংলা বলছো প্রমিতই বলতে হবে। হ্যাঁ, প্রমিত ইংরেজি বললে প্রমিত ইংরেজি। প্রভাব মুক্ত কিভাবে থাকা যায়, হ্যাঁ, কিন্তু প্রভাব মুক্ত উচ্চারণটা শুদ্ধ হচ্ছে। আমি নাটকের তো নির্দেশক, মঞ্চের, আমি দেখেছি যে শুদ্ধ উচ্চারণ করছে, মহাপ্রাণ, স্বল্পপ্রাণ সবই ঠিক আছে, কিন্তু ওই যে আঞ্চলিক ভাষার টানটা আমি ধরে ফেলি। তোমার চট্টগ্রাম দেশ, তোমার কি বরিশাল, তোমার কি আমি ধরে ফেলতে পারি, মোটামুটি ভাবে আমি ধরে ফেলতে পারি। আমারও হঠাৎ করে বেফাস বেরিয়ে যায়, মানে হয়তো মাথার ভেতরে কখনো চট্টগ্রাম, কখনো নোয়াখালী, কিন্তু আমি একটু সাবধান থাকি। আমার মনে হয় এটা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শোনা এবং দেখা। আমি যেমন ইংরেজি পড়িনি বলতে গেলে, মানে আমাদের হয়তো পরীক্ষা দিতে হয়েছে এমএসসি, বিএসসি, আমি সায়েন্সের ছাত্র, ইংরেজিতে, কিন্তু আমি বিবিসি নিউজ শুনেছি,
আমি সিএনএন শুনেছি, শোনাটা অনেক বড় কাজে দেয়। অনেক ইংরেজি ছবি দেখেছি। আচ্ছা, শোনাটা শুনে 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 আমি এক ধরনের ইংরেজি লিখতে পারি এবং একেবারেই ব্যাকরণ জানি না। বাংলা আমি লিখতে পারি, কবিতাও লিখছি, কবিতার বই এবার বের হচ্ছে আমার। আচ্ছা। হ্যাঁ, কবিতার বই নিয়ে গেছে পাবলিশাররা। আমি কিন্তু ব্যাকরণ জানি না, ছন্দ প্রকরণও জানি না। হ্যাঁ, কিন্তু যে শুনে শুনে পড়ে আর ভেতর থেকে অন্তর্গত একটা বিষয় বেরিয়ে আসে কবিতার ভেতরে। আর কবিতা হচ্ছে আমার খুব প্রিয়, যেহেতু নাটকের ভেতর দিয়ে কবিতাকে চিনেছি। সব বড় নাট্যকাররাই কিন্তু কবি। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু কবি, মহাকবি শেক্সপিয়ার নাট্যকার হলো। আমাদের শামসুল হকও শামসুল হক কবি। তারপরে কি বলে যে গ্রিক আমলে সুবর্ণ সময়ে সফোক্লেস, স্কিলাস, ইউরিপিডিস, এরিস্টোফেনিস সবই কাব্য ভাষা লিখেছে। কারণ কবিতা অনেক ছোট করে বলা যায়, গদ্যে বলতে গেলে অনেক বেশি কথা, ছোট করে অনেক কথা বলা যায়, অনেক কথা। এবং কোথায় যে একটা অনুরণন তোলে, যখন আমরা জীবনানন্দ দাশ বলছি কিন্তু বুঝি না, কিন্তু অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে। এখন বিপন্ন বিস্ময় আমি প্রথমে পড়ে কিচ্ছুই বুঝিনি, আমি কখনোই শব্দের সাথে পরিচিত নয়। বিস্ময় কি করে বিপন্ন হয়? হ্যাঁ, বিপন্ন শব্দটা চলে আসলো, এই কারণে আমি বিরতিতে যাব যে বিপন্ন নিয়ে বিষয়টা আসবে, যে আমাদের ভাষা কি বিপন্ন হচ্ছে কিনা। কারণ এমনিতে আমাদের ভাষার 5টি ধারা আছে, তৎসম, তদ্ভব থেকে আরম্ভ করে দেশি বিদেশি সব ভাষা, কিন্তু এখন এক ধরনের কথ্য ভাষা, মিশ্র ভাষা, আবার এই যে আপনি বললেন যে শোনা এবং দেখা, সেখানে আমরা নানা রকম ভাষা শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। সবকিছু মিলে আমাদের আঞ্চলিক ভাষা এবং যে ভাষাকে আমরা মান ভাষা বলে বলি, হ্যাঁ, সেটা এই সবকিছু মিলে একটা বিপন্নতা তৈরি হয়েছে বলে কেউ কেউ বলেন যে আমাদের ভাষার ক্ষেত্রে। আসলে কি তাই? না, একেবারেই বিপন্ন নয়। আচ্ছা, নয়, আমি মানে গেল একটা না, রব আছে। একেবারেই নয়। আমাদের বাংলা একাডেমি আছে, বাংলা একাডেমি থেকে অনেক সুন্দর সুন্দর অভিধান বেরিয়েছে। আঞ্চলিক ভাষার 3টি মহামূল্যবান অভিধান আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত। তারপরে এরপরও বাংলা ভাষার সবচেয়ে ভালো অভিধান, যেমন আমাদের বিচারপতি হাবিবুর রহমান প্রয়াত, ওনার যথাশব্দ বলে একটি বই আছে, এটা 1000 কপি খালি কলকাতায় বিক্রি হচ্ছে। সত্যজিৎ রায় নিজে যথাশব্দ বোধহয় 50 কপি কিনে নিয়ে গিয়েছিলেন এখান থেকে। যথাশব্দ মানে কোথায় কোন শব্দ, বা বিচারপতি হাবিবুর রহমান। তো আমরা খুব গৌরবান্বিত বোধ করি যে একটি ভাষার জন্যে, যেটা আজকে পৃথিবীর 4র্থ প্রধান ভাষা, তার জন্য বুকের রক্ত দিতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, এটাকে আমরা রক্ষা করেছি। আজকে সর্বত্র এটা আজকে স্বীকার করে নেয় যে বাংলা ভাষার ধারক এবং বাহক আমরা বাংলাদেশের মানুষেরা। কাজে এটা বিপন্ন নয়, এটা হয়তো আমরা কালের ধোপে হয়তো ঠিক হয়ে যাবে, মানে কালের অভিযাত্রায় ঠিক হয়ে যাবে, প্রবাহমান ধারা। হ্যাঁ, প্রবাহমান ধারা। যেমন মাইকেলের ভাষা যদি বলি আমি, বেশিরভাগ লোক বুঝবে না, হ্যাঁ, তখন একেবারেই মদকলে করি যথা পশে নলবনে, বুঝবে না। কিন্তু মাইকেলের ভাষাও থেকে বঙ্কিম হয়ে রবীন্দ্রনাথ একেবারে আধুনিক বাংলার জন্মদাতা, শেক্সপিয়ারের ভাষাও পুরনো ইংরেজি, জন ডানের ভাষাও পুরনো ইংরেজি, সেগুলো কিন্তু কালের অভিযাত্রায় সেগুলো আধুনিক হয়েছে। কাজে এটা নিয়ে ভাবার কিছু নেই। আঞ্চলিক ভাষা থাকবে, আরো বেশি করে থাকবে, কিন্তু তার পাশাপাশি আমাদের প্রমিত বাংলাও থাকবে। এবং এই যে আপনার অভিধানগুলোর কথা বললেন, অভিধান আছে, কিন্তু আমাদের প্রয়োগের ক্ষেত্রে আমরা কতটা ভাষার সম্মান রক্ষা করছি? প্রয়োগের ক্ষেত্রে খুবই, অন্তত আমি সামান্য লেখক, আমি অন্তত 10টা অভিধান নিয়ে বসি। কারণ আমার যখনই বানান বা উচ্চারণ বা একটি শব্দের সাথে আরেকটি শব্দ লাগবে কিনা, হ্যাঁ, হবে কিনা, এই শব্দের ব্যবহার আছে কিনা। যেমন আমি একটি আমার রচনাতে কোনো একটি পত্রিকার জন্য লিখেছিলাম, হার্দিক পরিবেশে আমাদের সময়টি খুব ভালো কেটেছে। এটাকে ওরা মনে করেছে আমি ভুল বাংলা লিখেছি, রিডিক করে দিয়েছে। হার্দিক আমি পড়েছি ক্লাস 3-তে, অন্তরঙ্গ পরিবেশ। এখন মাইকেলের বাংলাও পড়তে হবে, বঙ্কিমও পড়তে হবে, সৈয়দ ওয়ালিউল্লাহ পড়তে হবে, এবং আমাদের এখানে অনেক বড় বড় লেখক হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর মতো লেখক হয়েছে, শামসুর রহমানের মতো কবির জন্ম হয়েছে, হাসান আজিজুল হকের মতো এত বড় লেখক এখনো বর্তমান আছেন। কাজে আমাদের ভাষা একেবারেই বিপন্ন নয় বলে মনে করি। আমাদের সমানে চলবে। আমাদের আঞ্চলিক ভাষা এত মিষ্টি, এত সুন্দর, এত দোতনাময়, তার পাশাপাশি আমাদের এই ভাষাও চলবে। হ্যাঁ, আজকে আমাদের কার সাথে, আমাদের বাসার যে গৃহ কর্মচারীরা রয়েছেন, তাদের সাথে কোন ভাষায় আমরা কথা বলবো? আমি কথা বলি, বুঝবে না। আমাদের বিক্রমপুরের ভাষা কি মিষ্টি, ঢাকার পুরো বিক্রমপুর, দোহার ওই অঞ্চলের ভাষা অপূর্ব সুন্দর। তবে আমি একটা জিনিসে আপত্তি করি, আমি টেলিভিশন নাটকগুলোতে দেখেছি খুব ভালো অভিনেতা
সারাক্ষণ শুদ্ধ বাংলা বলছে, পরিশুদ্ধ বাংলা, প্রমিত বাংলা, ফট করে আসবা, যাবা তুমি, এটা কেন, তুমি যাবে, এটা না হয়ে হ্যাঁ। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চের বক্তৃতা, সেটা কিন্তু অন্য দতো না। উনি যদি সেদিন বলতেন বাঙালিকে তোমরা কিছুতেই দাবিয়ে রাখতে পারবে না, সেটা হাজার লক্ষ লোকের মধ্যে এভাবে বিদ্যুৎ প্রবাহের দাবায় রাখবার পারবা না, বিদ্যুৎ প্রবাহের মতো কাজ করেছে। সেটা কিন্তু অন্য পাবলিক স্পিকিং, একজন নেতার বক্তৃতা, সেটা কিন্তু জানতে হবে যে শব্দটা কোনটা কাজ করবে। কাজে এগুলো সবই আমাদের দরকার আছে, এই নিয়ে তো আমাদের ভাষা। কিন্তু গণমাধ্যমে যে ভাষা ব্যবহার হচ্ছে এখন, এই যে নাটক, সিনেমা, আরো বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, একটু সাবধান হওয়া উচিত। গণমাধ্যমে যেমন একেবারে দেখি, বিশেষ করে চ্যানেলগুলোতে নিউজ কাস্টার বলছে দৈন্যতা, এটা খুব দুঃখজনক। হয় দীনতা হবে, না হলে দৈন্য হবে, আমাদের দৈন্য। তারপরে পত্রিকালয়ে লিখছে সখ্যতা, নাটকও সখ্যতা, সখ্যতা হয় না, সখা থেকে সখ্য। এই যে সামান্য জিনিসগুলো একটু যদি ভালো মতো দেখা যায়, পড়া যায়, এই ভুলগুলো বলেন যে সখ্যতা বলতে মানে একটা নতুন ভাষা তৈরি, শব্দ তৈরি করা হলো না, ওটা হলো না। কারণ এটা তো বাংলা গ্রামারে এমনি আছে যে তোমার সাথে আমার সখ্য আছে, সখ্য আছে, কি সুন্দর কথা। এটা দরকারটা কি, দীনতা, সখা সখ্য, সখা থেকে সখ্য, এটা গ্রামেটিক্যালি তো ভুল। তাহলে গ্রামারটাকেই পাল্টাতে হয়। আমি বলছি যে ভাষা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো, নদীর স্রোতের মতো, ভাষা পরিবর্তিত হবে, ভাষাতে নতুন ভাষার সংযোজন হবে। যেমন আজকে বলে যে আমাকে একটা তোকে কালকে আমি একটা কল দেবো, হ্যাঁ, টেলিফোন দিস। টেলিফোন, আমি প্রথমে একটু অবাক হতাম, টেলিফোন দেবো মানে কি? আমরা তো বলতাম টেলিফোন করি, গিভ মি এ কল, এটা সোজাসুজি বাংলা করেছে। তারপরে প্রথম দিন হোঁচট খেলাম, এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় অমুক। তো বক্তব্য রাখা আমি মনে করি মুখ থেকে বোধহয় টেবিলের উপর রাখছে বোধহয় বক্তব্য। আমাদের সময় তো বক্তৃতা দিত অথবা ভাষণ দিত। ঠিক আছে, বক্তব্য রাখার শুদ্ধ হয়ে গেছে, বক্তব্য রাখবে, শুদ্ধ হয়ে গেছে ব্যবহারের, মানে ব্যবহারিক জায়গায় যে সূর্য যেমন ফুলের শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা একেবারে অভিধানের কোথাও নেই, কিন্তু এটা ব্যবহারে শুদ্ধ। আমরা বলতাম পুষ্প দিয়ে বরণ করছে, ফুল দিয়ে বরণ করছে, এখন ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে, এখন শুদ্ধ হয়ে গেছে। তো সেগুলোর জন্য আমার কোনো আপত্তি নেই। ভাষা স্রোতের মতো প্রবাহমান থাকবে, পরিবর্তিত হবে, কিছু শব্দ যোগ হবে, আবার হারিয়ে যাবে, নিবে না, সাধারণ মানুষ নিবে না। এখন কথা হলো যে আজকের ছাত্র বা আজকের যে প্রজন্মের ছেলে মেয়েরা আছে, ওরা যদি একবার মাইকেল উল্টে দেখে অসুবিধা কি, একবার কালিদাসের যদি অনুবাদ উল্টে দেখে অসুবিধা কি, আসুক। যে ভাষার বিবর্তন কি করে হলো, এটা নিয়ে খুব বেশি সময় লাগে না, 15 দিন যদি ব্যয় করে এর পেছনে একটা ধারণা হয়ে যায়। তো সেই জিনিসটা আজকের ইন্টারনেটের যুগে ছেলে মেয়েদের বোধহয় সময়ের অভাব হয়। আমি একটু নাটকের ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় থাকবো, যে রম্য বলতে আমরা যেটা বুঝি, বা সেই জায়গাতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা মানে হচ্ছে রম্য নাটক হচ্ছে, একটু বা স্যাটিয়ার বলতেই বলা হচ্ছে যে আঞ্চলিক ভাষার ব্যবহার, মানে আঞ্চলিক ভাষা দিয়ে তার যে উনি যে স্যাটিয়ারটা তৈরি করতে পারলেন না, রম্য নাটকটা তৈরি করতে পারলেন না, সেই ব্যর্থতা ঢাকার জন্য একটু আঞ্চলিক ভাষা ব্যবহার করে ফেলেন। বিষয়টা কি এরকম? বিনোদন জগতের কথা যদি বলি, সেই জায়গাতে বিনোদন দিতে যে এই যে রম্য বা স্যাটিয়ার নাটক তৈরি করতে যে আমরা আঞ্চলিক ভাষাকে ব্যবহার করি, অনেক সময় এটা হয়তো কাজ হয়, অনেক সময় কাজ হয় না, একেবারে মাটিতে পড়ে যায়। আসলে বিষয়বস্তু যদি সুন্দর না থাকে, যেমন বরযাত্রী বলে বহুকাল আগে যে ছবিটি দেখেছি আমি, আমার তখন কৈশোরকাল, সেখানে সামান্য কথাতে অনুপ কুমারের অভিনয়, এর গোবরটা খুব পচা ছিল, পায়ে গোবর লেগে গেছে কোন বেড়াইতে, গোবর আবার পচা, এটাতেই হাসছি। আর মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও, সেখানে উনি যশোরী আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে, হাসতে হাসতে গড়াগড়ি যেতে হয় একটি, এবং একটা স্যাটায়ার, সোশ্যাল স্যাটায়ার। এবং বলে যে মেদিনী হইল মাটি নিতম্ব দেখিয়া, একটি মেয়েকে দেখে, একটা বজ্জাত লোক, সে ভক্তপ্রসাদ, বলছে মেদিনী হইল মাটি নিতম্ব দেখিয়া, অদ্যাপি কাঁপিয়া উঠে থাকিয়া থাকিয়া, আহা কত কত মেরু চূড়া ধরে, শিহরে কদম্ব ফুল, দাড়িম্ব বিদরে, হায় বিধি পাকা আম দাঁড় কাকে খায়। অথচ মেয়েটার স্বামীটা হচ্ছে বৃদ্ধ, পাকা আমটা দাঁড় কাকে খাচ্ছে মেয়েটা। এখন এই যে এখানে আমরা হাসতে হাসতে গড়াগড়ি যাচ্ছি। আমার মনে হয় প্রহসনের ভাষা, ব্যঙ্গাত্মক নাটকের ভাষা, এটা মানুষ না পেরে আঞ্চলিক বরিশালী ভাষা হাসাবার চেষ্টা। আসলে এটা বিষয়বস্তু যদি সুন্দর না থাকে, রবীন্দ্রনাথের শেষ রক্ষা যেমন
চিরকুমার সভা, আমরা তো এমনি হাসবো। তো এটা জোর করে করার কিছু নেই। এই প্রবণতাটা একটু আমরা বেশি দেখছি এখন। দেখছি যেমন একটা আমি কয়দিন আগে প্রায় হাসাই আমার বন্ধু বান্ধবকে বলে, হঠাৎ করে মনে পড়লো ছোটবেলার একটি গল্প, যে আমার বাড়িতে নানার বাড়িতে দুটো তরতাজা জোয়ান ছেলে ভিক্ষা করতে এসছে। এই তোরা জোয়ান ছেলে কাজ করে খেতে পারিস না, কেন ভিক্ষা দেবো? বলে আমরা দুজনই হচ্ছে জন্মান্ধের ভাই। এখন ও জন্মান্ধ বলতে পারছে না, জন্মান্ধের ভাই। তো জন্মান্ধের ভাই এটাই তোদের ক্রেডেন্সিয়াল, একমাত্র ইয়ে? বলে হ্যাঁ। তোদের ভাই কই? বলে ভাইকে ঘরে বসায় রেখে আসছি। এখন ওদের একমাত্র ভিক্ষাবৃত্তির সম্বল হচ্ছে তারা জন্মান্ধের দুই ভাই। এইগুলা হচ্ছে গিয়ে কমেডির বিষয়বস্তু। কিন্তু কথা বলে এই যে রবীন্দ্রনাথ কখনো তার রবীন্দ্রনাথের কোনো নাটকে, উনি প্রায় শেক্সপিয়ারের দ্বিগুণ নাটক লিখেছেন, নৃত্যনাট্য গীতিনাট্য সব মিলে, কোনো নাটকে কিন্তু কাজ করার মানুষ, কর্মজীবী মানুষ কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলেছে। আম্মা আমরা ডাকছেন চা খাইবেন, ওইটা বলেনি কিন্তু। কারণ উনি বলছেন লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে একটি জিনিস, একটি মাত্র ভাষা থাকবে সমগ্র বঙ্গবাসীদের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য, এবং একটা মাধ্যম। কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় অচলায়তনের সোনপাংশ এবং দর্ভক, এদের ভাষাটা একটু একটু রাফ, কোর্স, একটু কর্কশ। এবং রক্তকরবী নাটকে যেহেতু আমি নির্দেশক এবং অভিনেতা, আমি লক্ষ্য করেছি বিশু যে ভাষায় কথা বলে বা নন্দিনী যে ভাষায় কথা বলে, ফাগুলাল এবং চন্দ্রা সে ভাষায় কথা বলে না, ওরা বস্তির লোক। একটু ভালোভাবে লক্ষ্য করে একটু আলাদা, কিন্তু ওটা আঞ্চলিক নয় ওর মধ্যে। আর এটা রবীন্দ্রনাথ খুব বুদ্ধিমান লোক ছিলেন, তো আমি মানে খুব উপরে উঠাবো না, অত্যন্ত বুদ্ধিমান। আমরা যখন নুরুল দিনের সারা জীবন নাটক করছি, সৈয়দ শামসুল হকের অসাধারণ সাফল্য পেল, সবাই লুফে নিল নাটকটি। কিন্তু চট্টগ্রামে যখন করতে গেলাম, চট্টগ্রামে যেহেতু রংপুরি আঞ্চলিক ভাষায় লেখা, ওরা বুঝলো না নাটক। আচ্ছা আচ্ছা, মানে ওই ভাষার সাথে তাদের যোগাযোগ হলো না, যোগাযোগ ওখানে কমিউনিকেট করতে পারিনি আমরা। কিন্তু আমরা দেখেছি সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসন বলছে হামি, কারণ ওরা উর্দুটা তাড়াতাড়ি সাহেবরা দিত, হামাকে তুমি বলেছ তুমি চলে যাও এখান থেকে, এই ধরনের। কিন্তু আমরা এখানে বলেছি অপিচ অবিবাহিত বস্তুত পক্ষে তিনি প্রবেশ করিলেন, একেবারে সংস্কৃত ভিত্তিক যে বাংলা, সে বাংলা বলেছি। কাজে সেটা একটা কাজ করেছে যে সাহেবদের ভাষা অন্যদের চেয়ে আলাদা, তারা একেবারে আদি বাংলা বলছে, আদি শুদ্ধ বাংলা, মাইকেলি বাংলা বলছে, সেটা কাজ করেছে। কিন্তু ওই সাহেবের ভাষা, বেশিরভাগ নাটকে সাহেবের ভাষা কিন্তু ওই এফেক্টেড, হামি ঠুমি এছাড়া হয় না। কিন্তু এরপরও প্রহসন মুনির চৌধুরী লিখেছেন সুন্দর, দণ্ড দণ্ডধর, হ্যাঁ খুব সুন্দর প্রহসন লিখেছেন, ব্যঙ্গাত্মক নাটক লিখেছেন। আমাদের বেশি দূর যেতে হয় না, ওখানেও কিন্তু উনি কোনো কোনো জায়গায় হয়তো চোরের ভাষা, চোর চুরি করতে এসছে, সেখানে উনি হয়তো আঞ্চলিক ভাষা, চোর তার পরিশুদ্ধ ভাষা, ওই যে ইয়ে জানালার শিকল, জানালার শিক দিয়ে ঢুকিয়ে সে ওই কাপড় চোপড় নিয়ে যায়, আংটা মেরে কাপড় চোপড় নিয়ে যায়, সেটা পাথর মেরে কলজা ভাঙিয়ে ফেলা। সেই জায়গা থেকে এখন যারা তৈরি করছে, আমরা দেখলাম যে কোনো একটা অঞ্চল হয়তো কুষ্টিয়ার ভাষা কিংবা কোনো একটি অঞ্চলকে নিচ্ছে, নিয়ে পুরো নাটকটা ওই একই ভাষায়। না, ওটা কিন্তু একটা মনোটনি তৈরি হয়, একটা একঘেয়েমি তৈরি হয়। দেখলাম যে ওই এবারে কোনো একজন নির্মাতা হয়তো ওই ভাষা একটি নাটক করলেন, তারপর সবাই ওই একই দিকে, এটা এক ধরনের একঘেয়েমি তৈরি হয়। যে হয়তো যেই শ্রেণী বিশেষে কথাটা দেওয়া উচিত, যদি কেউ অক্সফোর্ড থেকে এমএ একজনকে দেখায়, এনে বসছে, তার কথার মধ্যে ইংরেজি বাংলার একটা মিশ্রণ থাকবেই, ইংরেজি। আবার তার কাজ করার মানুষটি হয়তো নোয়াখালী, সে নোয়াখালীর কথা বলবে। কাজ ওই ধরনের যে একটা মিশ্রণ হতে পারে, তাহলে এটা হয়। কিন্তু কোনো একটি জায়গার ইয়ে নিয়ে যখন পারে না নাট্যকাররা, যখন গল্প লেখক সেটা পারে না, যিনি কাহিনীটা তৈরি করছেন, তখন এটা দিয়ে লোকজনকে হাসাবাদ। আমি আবার বিরতিতে যাব, এসে একটু কথা বলতে চাই যে আপনি, আমরা ব্রিটেনের ভাষা সহ অনেক ভাষার কথা, ইংরেজি ভাষার কথা বলি, আমাদের এখানে ইংরেজি মাধ্যমে যারা পড়ছেন তাদের দিক থেকেও এক ধরনের ভাষা আমরা দেখতে পাচ্ছি, যে এটা পরিবার থেকে আসছে, যে তারা বাংলা ইংরেজি একটা ইংরেজি মিশ্রিত একটি ভাষা তৈরি করছে, তারা ঠিক বাংলাটা বলতেও পারছে না। তাদের কি উপায় হবে? যেহেতু মাইকেল আমাদের আজকে পুরো আলোচনার মধ্যেই থাকছেন, কারণ মাইকেল থাকছে এই জন্য, কারণ মাইকেল ইংরেজি থেকে বাংলা, হ্যাঁ সেই জায়গা থেকে বলা যে আমরা তো মাইকেলকে দেখেছি, কিন্তু এখন যারা ইংরেজি মাধ্যমে পড়ছেন বিভিন্ন ভাবে, তারা বাংলাটা আমার ঠিক আসছে না, এরকম পরিবার থেকেও বলা হয় যে আমার ছেলে বা মেয়ের বাংলাটা ঠিক আসে না, ইংরেজিটি ভালো পারে। এবং যিনি বলছেন তিনি ইংরেজি মাধ্যমে পড়ছেন বা তার পরিবারে ইংরেজি চর্চা আছে, সেটা বোঝানোর জন্য একটা মিশ্রণ ভাষা বলে
তাদের নিয়ে আপনি কি বলছেন? আমার একটি ব্যক্তিগত ধারণা, জি, যেটা জানবে সম্পূর্ণ। বলবে সেটা ভালোভাবেই যেন জানা উচিত। যেমন আজকে একটি প্রবণতা দেখি আমি, টেলিভিশনে যেমন সাক্ষাৎকার দেয় একজন তরুণ শিল্পী অথবা খেলার একজন তারকা, মাঝখানে বাট ইউসি এই ঠেকাগুলো know, দেয়, ইউনো, এগুলো দিয়ে দেয়। এগুলো দেওয়াটা হয়তো আমি দোষের মনে করি না, কারণ আমরা তো 200 বছর সাহেবদের গোলামি করেছি। তো আমাদের মধ্যে এই ধরনের একটা মিশ্রণ এসেই যেতে পারে। তবে হ্যাঁ, এই কথাটা মনে রাখতে হবে, যেটা জানি ভালো মতো জানি, রবীন্দ্রনাথের এটা শোনা কথা, জি, কোথাও পড়েছি। রবীন্দ্রনাথ যখন বিলেতে, তো বলছে দেখা করতে এসছে একজন তরুণ সাক্ষাৎ প্রার্থী, বলছে যে কবিগুরু কিছু মনে করবেন না, আমি আহ, এখানে থাকতে থাকতে না বাংলাটা ঠিক আসছে না। আয়ত্তের বাইরে চলে হ্যাঁ, গেছে। কিন্তু বাবা তুমি তো ইংরেজিটিও ভালো শিখোনি। এখন ইংরেজিটি ভালো শিখলে তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু যে ইংরেজি জানবে ইংরেজিই জানবে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের মুনীর চৌধুরী স্যার, বাংলার অধ্যাপক, উনি যেমন বাংলা বলতেন তেমনি ইংরেজি বলতেন। কাজে তাদের কোনো কথা দরকারই হয় না, যখন বাংলায় বলছে তো বাংলা, ইংরেজি বলছে তো ইংরেজি। আজকে যারা ইংরেজি মাধ্যমে পড়ছে তাদের প্রথমে যে আমাদের নিজস্ব ভাষা, যেটা ভার্নাকুলার, আমাদের একবারে জি, দেশের ভাষা, সেটাকে প্রথমে আয়ত্ত করা উচিত, তারপরে ইংরেজি ভাষা যাওয়া উচিত। এবং মাইকেল মধুসূদন দত্ত ক্যাপটিভ লেডি, মাইকেলের কথা জি, আসছে captive কারণ lady। বাংলা ভাষার শুরু তাকে দিয়ে, জি, মানে আধুনিক বাংলার মানে একেবারে রূপকার তিনি, মানে ছন্দেরও রূপকার। চন্দ্রের উপকার। হ্যাঁ, জি, ব্ল্যাঙ্ক ভার্স উনি যে অমিত্রাক্ষর এনেছেন সেটার রূপক। চতুর্দশপতি, কিন্তু হ্যাঁ। ক্যাপটিভ লেডি যখন দেওয়া হলো, একজন ওনার বন্ধু রাজনারায়ণ, ওনার বন্ধু বাবার নামও রাজনারায়ণ দত্ত ছিল, আরেক বন্ধু ছিল, যখন দিল গৌরদাস বসাক, কোন এক সাহেব তখন কালচারাল বা এডুকেশনাল অ্যাটাশি, বলছে আমাদের বন্ধু দেখুন কি ইংরেজি লিখেছে, ক্যাপটিভ লেডি, মহাভারতের কাহিনী নিয়ে। পড়লেন, বললে খুব ভালো হয়েছে, তবে তোমাদের বন্ধুকে একটু উপদেশ দিও যে নিজের ভাষায় না লিখে, না লিখলে কোনো লেখকই বড় লেখক হতে পারে না। এবং ইংরেজিতে লিখতে হলে মুশকিলটা কি, স্বপ্নটা ইংরেজিতে দেখতে হবে। আর হ্যাঁ, বাঙালি কি করে ইংরেজিতে স্বপ্ন দেখবে? কাজে এইটা হচ্ছে গিয়ে ঝামেলা। আমার মনে হয় যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তাকে আমি তিরস্কার করছি না, না। তাদের নিজস্ব ভাষাটা যেন সেই জায়গায় আমাদের শিক্ষা পদ্ধতি, শিক্ষা নিয়ে আপনি কোনো কথা বলবেন কি? হ্যাঁ, শিক্ষা পদ্ধতিতে আমার মনে হয় যে বাংলা একেবারে মানে থাকতেই হবে। বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা, বাংলা কবিতা, বাংলা এত সমৃদ্ধ ভাষা, আর সেটা থাকতেই হবে। ইংরেজিতে পড়ুক, ইংরেজিতে পরীক্ষা দিক, কোনো আপত্তি নেই। আমরা ইংরেজিতে পরীক্ষা দিতে বাধ্য হয়েছি আমাদের সময়, কিন্তু আমরা বাংলাটা অন্তত জেনে। জেনে চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ পড়েছি একদিকে, একদিকে আমাদের সমস্ত কবিকুলের লেখা পড়েছি। আর আমাদের বাংলা ভাষায়, আমি তো সবসময় বলি, আজকে বাঙালি জন্মকে আমি অনেক বড় মনে করি। কেন? কারণ আজকে বাঙালি হয়ে জন্মগ্রহণ না করলে বাংলা ভাষার এত সমৃদ্ধ উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর, তারাশঙ্কর, শরৎ। অন্নদা শঙ্কর, শরৎচন্দ্র, সবগুলোকে আমাকে অনুবাদে পড়তে হতো। বাংলা ভাষার চর্চাটা তো পরিবার একটা বড় জায়গা করার ক্ষেত্রে, সেখানে আমাদের পরিবারগুলো পরিবারের এই অভিভাবকত্ব নিয়ে যদি কথা বলেন। হ্যাঁ, এটা একটা আর ছোটবেলা থেকেই তো আসলে পরিবার থেকে তো ভাষা কিভাবে বলবে। পরিবার থেকে সবকিছুই, জি, পরিবার থেকে একটি ছেলে বা মেয়ে কিভাবে মানুষ হবে, এটা কিন্তু একসময় ছিল যে বেত হাতে বাবা মা শাসন করতেন, হ্যাঁ, কান ধরে কান মলা দিতেন। আজকাল বলছে যে সেটা ঠিক নয়। আমার ছেলেকে আমার ছেলে এখানে নেই, আমার ছেলেকে বলা হয়েছিল কোনো টেলিভিশন ইন্টারভিউ করতে যে তোমার বাবা তোমাকে কি শিখিয়েছে, বলে কিচ্ছুই শেখায়নি। কোনোদিনই বলে নেই যে ভালো পরীক্ষার ফল নিয়ে আসতে হবে। আমার বোনকেও বলেনি, আমাকেও বলেনি। কোনোদিন বলে দেরি করে ফিরলি কেন, সেটাও বলেনি। এই যে বলে নাই, এটি আমাদের জন্য অনেক শিক্ষার বিষয়। আমার বাবা সময় পেলে বই পড়ে, হ্যাঁ, তো বই হয়তো একটা বই টানলো, কি পড়ে জানি না, তবে অনেক সময় বলে যে আমি তোদের জন্য হয়তো কিছু রেখে যেতে পারবো না, আমার অনেকগুলো বই আছে। তো এটা নিয়ে তারা গৌরব করে। এই যে পরিবার থেকে শেখা, যে মা বই পড়ছেন, পুঁথি পড়ছেন, হোক না পুঁথি, অসুবিধা কি, বিষাদ সিন্ধু পড়ছেন, হ্যাঁ। আমাদের নানি বিষাদ সিন্ধু পড়ে আমাদের কাঁদিয়ে ফেলতেন, হ্যাঁ, তো সেটা পড়ছেন। তো এই যে চর্চা, যে কোনো সাহিত্যের চর্চা, গল্প শোনার চর্চা, কথা বলার চর্চা, ভব্যতা সভ্যতার চর্চা, এগুলো পরিবারই কিন্তু আসল জায়গা। আরেকটা বিষয় খুব আমরা শুরুর দিকে বলছিলাম যে শোনা এবং দেখা পড়া, মানে কি শুনবে, শুনেও তো তার কানে যে শব্দটা লেগে থাকলো, ভাষার উচ্চারণটা লেগে থাকলো, সেটা সে পরবর্তীতে বলবেই তো। হ্যাঁ, সত্যজিৎ রায়কে যখন সাক্ষাৎকার নিচ্ছিল বিদেশে, বলে তুমি পাশ্চাত্য সঙ্গীত
ধ্রুপদী সঙ্গীত এত ভালো বোঝো, বিথোভেন, মোৎসার্ট, শুবার্ট, সেবাস্টিয়ান বাক, তেমনি তুমি বড়ে গোলাম আলী, আলাউদ্দিন খাঁ সবাইকে বোঝো। তো তুমি এত দেখলে কোথায়, এত শিখলে কি করে? তোমার তো একটি জীবন, যেমন বলছে আমার খালি একটি শিক্ষার জায়গা, দেখবেন এবং শুনবেন। একটু মন দিয়ে দেখেন, আমি মন কিন্তু দিয়ে শোনেন। মন দিয়ে শুনবেন। আমি কিন্তু দেখে দেখে সিনেমা দেখে দেখে সিনেমা বানানো শিখেছি। আমার কিন্তু সিনেমাটোগ্রাফিতে কোনো নলেজই নাই, এবং কমপ্লিট সিনেমা মেকার হচ্ছে সত্যজিৎ। এবং পাশ্চাত্য এবং প্রাচ্যের সঙ্গীতের উপর এত বড় দখল কোনো চিত্র নির্মাতা ছিল আমরা না। আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলছিলাম, সব মিলিয়ে আমরা বললাম যে আমাদের ভাষার বিপন্নতার সুযোগ নেই, বিপন্ন হওয়ার সুযোগ নেই। আর আঞ্চলিক আমি যে ভাষায় কথা বলবো সুন্দর করে কথা বলবো, সেটা আঞ্চলিক ভাষায় বললেও সেটা একেবারেই হ্যাঁ। আঞ্চলিক ভাষাও আমি কেন মিশ্রণ ঘটাবো কেন? মিশ্রণ ঘটাবো কেন? হ্যাঁ, আমি আঞ্চলিক ভাষা জানা বা বলার মধ্যে কোনো অসম্মানের কিছু নাই, বরং সমৃদ্ধির বিষয় যে আমি জানি। আমাদের এই ভূখণ্ডের মতো আঞ্চলিক ভাষা, সমৃদ্ধ ভাষা পৃথিবীতে খুব কম দেশে আছে। আমি আমার জেলা বা আমার অঞ্চলের ভাষায় কথা বলতে পারি, এটা একটা গৌরবের বিষয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার তো মায়ের ভাষা, ওটা তো আমার তো মাটির ভাষা। সেটাকে হো করার কিছু নাই, সেটা নিয়ে আমাদের যেটা রাষ্ট্রভাষা, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি যে আমাদের মানে সমস্ত কিছু লেখাপড়ার ভাষা, সেটাও শিখতে হবে। এবং এটাকেও আমাকে বর্জন করলে চলবে না, তাহলে আমি আমার মাকেই ভুলে যাব। হ্যাঁ, মাটিকেও ভুলে যাব। মাটি মিশ্রিত যে ভাষা, সেই ভাষা একেবারে থাকতেই হবে, এবং সেটি সর্বোচ্চ অঙ্গত। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে ভাষা নিয়ে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।